সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বংপেন পিসি। আর এই ভিডিওটা আজকে একটু ডিফারেন্ট ওয়েতে, কারণ এতদিনের দুঃখ দর্দ পীড়া ইন্ডিয়ান ফুটবল নিয়ে এবং অবশ্যই ক্রিকেটের অন্যদিকে সাকসেস, সেটা হয়তো অনেককে ফ্রাস্ট্রেটেড করেছে। কিন্তু আমার মনে হয় যে যেখানে আমার দেশের ফ্ল্যাগ রয়েছে, যেখানে আমার তিরঙ্গাটা রয়েছে, সেটা যে কোনো স্পোর্টসই হোক না কেন, সেখানে আমাদের সমর্থন নিশ্চিতভাবে ভারতবাসী হিসেবে থাকবে। কিন্তু হ্যাঁ, বরাবর এই জিনিসটা একটা কম্প্যারিজনের জায়গাতে আসে যে ফুটবল, যেটা গ্লোবালি সব থেকে পপুলার একটা স্পোর্ট, যেখানে সব থেকে বেশি ইন্ডিভিজুয়াল যারা স্টার্স রয়েছে তাদেরকে সেলিব্রেট করা হয়, যেখানে এত কৃতিত্ব, যেখানে এত ক্লাব, এত সাকসেস, এত কিছু আলো ঝলমলে একটা পরিবেশ, সেখানে ভারতবর্ষের মতো একটা দেশ, আমরা বিভিন্ন দিক থেকে শক্তিশালী। আমরা আর্মির দিক থেকে শক্তিশালী, আমরা ইকোনমির দিক থেকে শক্তিশালী, আমরা বিভিন্নভাবে শক্তিশালী একটা দেশ, সবথেকে বড় ডেমোক্রেটিক একটা কান্ট্রি, এবং মোটামুটি এখন যা অবস্থা আমরা সবথেকে মোস্ট পপুলেটেড একটা কান্ট্রি। কিন্তু তারপরেও যে স্পোর্টসটা গ্লোবালি সবথেকে পপুলার, যেখানে খুব সাধারণ একটা দেশ, খুবই সাধারণভাবে বেঁচে থাকা একটা দেশ, লড়াই করতে থাকা একটা দেশ, যুদ্ধ বিধ্বস্ত দেশ, ডিক্টেটরশিপের আন্ডারে থাকা নর্থ কোরিয়া অবধি ফুটবলে কোথাও সাকসেস খুঁজে পাই, যেখানে আমরা দেখি ইউরোকাপে জর্জিয়ার মতো একটা দেশ, যারা 74-75 র্যাঙ্কিংয়ে থাকা অবস্থাতে পর্তুগালের মতো ফেভারিট টিম যারা ইউরো 2024-এ তাদেরকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, সেখানে আমাদের দেশটা, আমাদের ফুটবলটা ভীষণভাবে আপাতত নিম্নগামী। সেখানে বাংলা ওয়েব সিরিজে সেই পপুলার ডায়লগের মতো বলতেই হয় যে নেমে যাচ্ছে কেন আমাদের র্যাঙ্কিং। নিশ্চিতভাবেই আমরা এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়ে রয়েছি যেখানে অনেককে দোষারোপ করা যায়, অনেক কিছু কথা বলা যায়, কিন্তু আমরা কোথায় আলাদা আমাদের দেশের সব থেকে পপুলার স্পোর্টসের থেকে? এবং শুধুমাত্র সেখানে ইনভেস্টর বা যারা বিলিয়নিয়ার টাকা ঢালে তারা না, একজন সাধারণ কমন ফুটবল ফ্যান, সেখানেও কোথায় মেন্টালিটি তফাৎ রয়েছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। অন্য কিছু বিষয় নেই, আমার মনে হয় যে এই ডিপ থিঙ্কিংটা আমাদের এই মুহূর্তে দরকার রয়েছে। একদম পার্ট ওয়াইজ, পরপর পয়েন্ট ওয়াইজ কথা বলবো। নাম্বার ওয়ান যে জিনিসটা নিয়ে আমার কথা বলার রয়েছে, যে ক্রিকেট এই মুহূর্তে দাঁড়িয়ে নিশ্চিতভাবেই ভারতবর্ষের পপুলার স্পোর্ট। সেটা শুধুমাত্র আজকের দিনে না, সেটা আজ থেকে 40 বা 41 বছর আগে থেকে তার কিন্তু প্লটটা লেখা হয়ে গেছিলো, যেদিনকে প্রথমবার 1983-তে তৎকালীন ওয়ার্ল্ড কাপ নয়, প্রুডেন্সিয়াল কাপটা ভারত জিতেছিল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। সেই প্রখর প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে যে আমরা কিছু করতে পারি, আমাদের ক্রিকেটও কিছু করতে পারে, সেটা যখন থেকে দেখানো শুরু হয়েছিল, তখন মানুষ একটা অল্টারনেট কিছু পেয়েছিল। তার আগে অবধি ক্রিকেটটা একটা সিজনাল গেম ছিল, খুব কম মানুষের ইনভলভমেন্ট থাকতো, বড় লোকের খেলা ছিল, কারণ প্রচুর দামি দামি কিটস থাকতো, সেইগুলো বিয়ার করার মতো সবার ক্ষমতা থাকতো না। শীতকালে খেলা হতো, মোটামুটি একটা একটা এলিট ক্লাসের লোকজন সেই খেলাটাকে খেলতো। সেখানে ফুটবল একদম ডাউন টু আর্থ একটা গেম, যেখানে একটা গ্রামের একদম সাধারণ পরিবারের যে খেতে পায় না সারাদিনে, সেও একটা ফুটবল পায়ে নিয়ে মাঠে খেলতে পারে। কোথাও একটা ফারাক ছিল, কিন্তু সেই যে 83 বিশ্বকাপ জয়, সেই ফারাকটাকে কিন্তু অনেকটা ঘুচিয়ে দিতে সক্ষম হলো। মানুষ অনেক বেশি করে ক্রিকেটের দিকে আকৃষ্ট হতে শুরু করলো। তার আগে যে আমাদের ক্রিকেট নিয়ে প্যাশন ছিল না আমাদের দেশে, এটা কিন্তু নয়। কিন্তু হ্যাঁ, যে একদম আমরা বলি যে কাশ্মীর থেকে কন্যাকুমারী, এই জিনিসটা কিন্তু 83 ওয়ার্ল্ড কাপ জয়টা সেই গল্পগাথাটাকে শুরু করেছিল। এখান থেকে ক্রিকেটের একটা আলাদা হিস্ট্রি শুরু হয়। যদি ফুটবলের হিস্ট্রিতে ফিরে যাই, তাহলে সেই ফুটবলের হিস্ট্রি সব থেকে বড় একটা পার্ট 1911, যখন দেশ স্বাধীন পায়নি, 36 বছর এখন অপেক্ষা করতে হবে দেশবাসীকে। তখন মোহনবাগান একটা ক্লাব হঠাৎ করে উঠে এসে কিছু বাঙালি ছেলে, 11টা বাঙালি ছেলে, তারা ইংরেজদের বিরুদ্ধে খেলে আইএফএ শিল্ড জিতে নিয়েছিল। গোটা দেশে সেটা নিয়ে চর্চা হয়েছিল। কিন্তু তারপরেও আমাদের যে এগিয়ে যাওয়াটা দরকার ছিল, আমরা এগোতে পারিনি। তারপরে একটা সময়ে মোহামেডান স্পোর্টিং কখনো রাজত্ব করেছে, কখনো ইস্টবেঙ্গল রাজত্ব করেছে, কখনো আবারও মোহনবাগানের রাজত্ব ফিরে এসেছে। কিছু ইন্ডিয়ান ম্যাচ রয়েছে, আমরা বড় মঞ্চে গিয়ে পারফরমেন্স করেছি, আমরা অলিম্পিকে ভালো খেলেছি, বেয়ার ফুট হওয়া সত্ত্বেও গোটা বিশ্ব ফুটবল আমাদের নিয়ে আলোচনা করেছে। আমরা ওয়ার্ল্ড কাপে ডাক পেয়েছি, কিন্তু বিভিন্ন রকম কারণ এবং অলিম্পিক্সকে মাথায় রাখার ফলে আমরা যেতে পারিনি। হিস্ট্রি অ্যান্ড লিগাসি যদি দেখা হয়, তাহলে নিশ্চিতভাবে এখানে ফুটবলের হিস্ট্রিটা অনেক বেশি রিচ ছিল একটা সময় ক্রিকেটের থেকে। কিন্তু যে সময়ে দাঁড়িয়ে আমাদের ফুটবলটা পপুলারিটি পেতে পারতো, সাকসেস যখন আমাদের সাথে কথা বলছিল, যখন আমাদের এখানে লেজেন্ডারি প্লেয়াররা ছিলেন, যখন তারা বিদেশে খেলতে যাওয়ার ডাক অবধি পেতেন, মোহাম্মদ সেলিমের মতো প্লেয়ার, তিনি 30s-এই কিন্তু সেল্টিকের হয়ে 2টো ম্যাচ খেলেছিলেন, তারপরে তিনি আর সেখানে কন্টিনিউ করেননি। আমরা সুযোগ পেয়েছি। কথায় আছে যে সুযোগের সদ্ব্যবহার যদি করতে না পারো, তাহলে একটা সময় ভবিষ্যৎ কিন্তু তোমাকে দেখিয়ে দেবে যে তুমি ভুলটা কোথায় করেছো। চুনি গোস্বামীকে নিয়ে বলা হয় তিনি টটেনহাম হটস্পারে ডাক পেয়েছিলেন,
কিন্তু তিনি যাননি, তিনি শুধুমাত্র মাতৃসমান মোহনবাগানে খেলবেন বলে। এটা ঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত ভারতীয় পরবর্তী ফুটবল প্রজন্মের জন্য, সেটা কিন্তু একটা বড় কোশ্চেনের জায়গা। তার উত্তরটা আমার মনে হয় যারা আজকের এই ভিডিওটা দেখছে তারা খুব ভালোভাবে দিতে পারবে। যেখান থেকে ক্রিকেট তার নতুন ইতিহাস শুরু করলো, সেখান থেকে ফুটবল তার আরও একটা নতুন ইতিহাস শুরু করলো। দুটো ইতিহাসের মধ্যে একটা ফারাক থাকলো যে ক্রিকেটের ইতিহাসটা অনেক বেশি আলো ঝলমলে, সেখানে একটা 100 ওয়াটের বাল্ব, আর যেখানে ফুটবলের ইতিহাসটা শুরু হলো সেটা অনেক বেশি অন্ধকার, সেটা আস্তে 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 কমতে শুরু হলো। দ্বিতীয় যে পয়েন্টের কথা বলবো সেই পয়েন্টটা হচ্ছে যে সেলিব্রেশন বা সেলিব্রিটিদেরকে নিয়ে মাতামাতি। একটা সময় ফুটবলে কিন্তু বড় বড় সেলিব্রিটিরা নিশ্চিতভাবেই ছিলেন, বিশেষ করে বাংলা থেকে বহু ফুটবলার, গোষ্ঠপাল, শৈলেন মান্না, চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি, দেয়ার ওয়ার লটস অফ প্লেয়ার যাদেরকে নিয়ে মানুষ মাতামাতি করতো, যেখানে শুধুমাত্র পুরুষ না, একটা সময় তাদের মহিলা ফ্যান বেসও কিন্তু চরম লেভেলে থাকতো। কিন্তু তারপর থেকে আমরা দেখলাম যে ধীরে ধীরে একটা সময়ের পর, বিশেষ করে লেট 80s থেকে মিডিওকার ফুটবলার কিন্তু ভর্তি হয়ে গেল কলকাতা ময়দানে বা গোটা ভারতীয় ফুটবল মহল, এবং সেখানে ক্রিকেটে দেখা গেল যে অনেক বেশি করে গ্লোবাল সুপারস্টাররা উঠে আসে, যারা শুধুমাত্র ভারতে না, তারা ভারতবর্ষের বাইরে গিয়েও নিজেদের পরিচিতি রাখছে, তারা ভারতবর্ষের বাইরে গিয়েও আলোচিত হচ্ছে, যেখানে কপিল দেব থেকে শুরু করে সচিন তেন্ডুলকর থেকে শুরু করে মোহাম্মদ আজহারউদ্দিন থেকে শুরু করে দেয়ার ওয়ার লটস অফ প্লেয়ার্স। এই লেট 80s এবং আর্লি 90s অবধি কিন্তু ভারতীয় ক্রিকেট গিফট করতে পেরেছিল, যেখানে ফুটবল কিন্তু গিফট করতে পারেনি। দশক ওয়াইজ একজন করে লেজেন্ড প্লেয়ার আমরা ফুটবলে পেয়েছি, কখনো বাইচুং ভুটিয়া, কখনো আই এম বিজয়ন, তো কখনো সুনীল ছেত্রী। একটা যে লার্জার অ্যাসপেক্টে প্রত্যেকটা স্টেট থেকে, প্রত্যেকটা কর্নার থেকে ভালো ফুটবলার উঠে এসেছে, এরকমটা কিন্তু হয়নি। অর্থাৎ প্রত্যেকটা প্রদেশের মানুষ, প্রত্যেকটা রাজ্য গ্রামের মানুষ, তারা কিন্তু সেলিব্রেশন করার মতো প্লেয়ার খুঁজে পাননি, যেটা তারা ক্রিকেটে কিন্তু খুঁজে পেয়েছিলেন। 3 নম্বর যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটা হচ্ছে যে সাকসেস। একটা সময় ফুটবল আমাদের সাকসেস দিয়েছে, কিন্তু সেটা কবে? সেটা ইতিহাসের এতটাই গভীরে যে এখানে আজকে যারা আমার ভিডিও দেখছে তাদের হয়তো বাবাদেরও জন্ম হয়নি, নিশ্চিতভাবেই। হয়তো আমার বাবাও যে সময়ে ফুটবলটা একদম ছোটোবেলায় দেখেছেন, সেখানেও কিন্তু ইন্ডিয়ান ফুটবলের যে সাকসেস সেটা কিন্তু জাস্ট এইটুকু ছিল, একদমই এইটুকু। তাহলে সেই যে সাকসেসটা আমার বাবা উপভোগ করতে পারেননি তার ছোটোবেলাতে, বড় বয়স তো বাদ দাও, সেখানে আমি কিভাবে করব, আমি কিভাবে রিলেট করব? শুধুমাত্র তো ভারতীয় ফুটবল বা নিজের ফ্ল্যাগটাকে ভালোবেসে দিনের পর দিন টিমের পাশে বা ফুটবলটার পাশে থাকা যায় না, সেখানে সাকসেস একটা ম্যাটার করে। যে আমি রাস্তায় নামবো, আমি উচ্ছ্বাস করব, আমি চিৎকার করব, আমি বাজি ফাটাবো, আমি আনন্দ করব, যেটা মানুষ কিন্তু ক্রিকেটের মধ্যে খুঁজে পেয়েছিল। বিভিন্ন টুর্নামেন্ট জিতেছে ইন্ডিয়া, বিভিন্নভাবে ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স, ফাইনালে যাওয়া, ফাইনালে হারা, আবার ফাইনাল জেতা, আবার ডাউনফল, আবার সেখান থেকে ফিরে আসা। জাস্ট আমি একটা এক্সাম্পল দেবো যে লাস্ট 2 দিন আগে আমরা T20 ওয়ার্ল্ড কাপ জিতেছি, ভীষণভাবে আমরা ডমিনেটিং একটা টুর্নামেন্ট আমাদের গেছে, আমরা জিতেছি। এবং সেখানে আমি যদি শুধুমাত্র কলকাতা শহরের কথা বলি, সেখানে আমরা দেখেছি যে T20 ওয়ার্ল্ড কাপ জেতার পর প্রায় অন্তত 20-25 হাজার মানুষ কিন্তু অনায়াসে রাস্তায় নেমে গেছে, তারা সেলিব্রেট করেছে, তারা আনন্দ করেছে। যে দিল্লি আপাতত বন্যাতে দুর্গত, যেখানে এয়ারপোর্টে সমস্ত ধরনের ইনফ্রাস্ট্রাকচার ভেঙে ভেঙে পড়ছে, সেখানে মানুষ রাস্তায় নাচ করছে, সেখানে রাস্তায় মানুষ এখনও অবধি সেলিব্রেট করছে। এখনও অবধি আমাদের ক্রিকেটাররা কিন্তু সম্ভবত দিল্লিতে নামতে পারেনি এই ডিজাস্টারের জন্য। এই জিনিসটা হয়েছে। আমরা ফুটবলে যতটুকু সাকসেস পেয়েছি লাস্ট ইয়ারে, আমরা যেমনই হোক না কেন, সাফ চ্যাম্পিয়নশিপ পেয়েছি, ইন্টারকন্টিনেন্টাল পেয়েছি, ট্রাই সিরিজ জিতেছি, গোটা কলকাতা শহরে কেউ দেখাতে পারবে যে 200 থেকে 300 লোকেরও কোনো মিছিল বেরিয়েছে, কেউ বাজি ফাটিয়েছে, কেউ সেলিব্রেট করতে নেমেছে? ম্যাক্সিমাম মানুষ হয়তো জানতেই পারেননি যে এরকম কোনো টুর্নামেন্টে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম তারা পারফরমেন্স করতে নেমেছিল, তারা একটা ট্রফি জিতেছে, তারা কিছু একটা ভালো পারফরমেন্স করেছে। হোয়াট এভার আমাদের যেমন র্যাঙ্কিং, আমাদের যেরকম স্ট্যান্ডার্ড, আমরা সেরকম টিমকেই ফেস করবো, সেরকম টিমকে আমরা খেলবো, সেখান থেকে আমরা সাকসেস পেয়েছি। সেই জায়গাটাও কিন্তু হয়নি। অর্থাৎ এই যে সেলিব্রেশনের জায়গাটা, এখান থেকে আমরা অনেকটা ডিস্টেন্স তৈরি করে ফেলছি। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা আমার মনে হয় যে শুধুমাত্র একটা শ্রেণীকে দোষ দিয়ে লাভ নেই, সেটা হচ্ছে টাকা পয়সার ব্যাপার। ক্রিকেটে টাকা পয়সা রয়েছে, কিন্তু তার কারণ রয়েছে, ফুটবলে নেই, তারও কারণ রয়েছে। ক্রিকেটে যদি আমরা ধরে নিই যে বিভিন্ন বিলিয়নিয়াররা, বিভিন্ন স্টার, সেলিব্রিটিজ, প্রত্যেকটা মানুষের ইনভেস্টমেন্ট থাকে, ইনভলভমেন্ট থাকে, প্রত্যেকে এখান থেকে রোজগার করার রাস্তাটা খোঁজে, তাহলে এটাও ঠিক কথা যে ক্রিকেট তাদের সেই জায়গাটা তৈরি করে দিয়েছে, তারা রোজগার করতে পারবে।
ফুটবল তাদের সেই জায়গাটা তৈরি করে দেয়নি যে তারা রোজগার করতে পারবে। আমি যদি এই ধরনের ইনভেস্টর, বিলিয়নিয়ার বা যারা টাকা ঢালেন, সোজা কথায় বিভিন্নভাবে টাকা লাগিয়ে টাকা তোলার চেষ্টা করেন, তাদেরকে যদি আমি একপাশে সরিয়ে রাখি আর একপাশে যদি আমাদেরকে এখানে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা কি দিয়েছি ইন্ডিয়ান ফুটবলকে? যখন আমাদের ইন্ডিয়ান ফুটবলের ক্লাব লেভেলে বা ন্যাশনাল টিমের কোনো ম্যাচ হয়, সেখানে যখনই টিকিটের প্রাইস 150 থেকে 200 টাকা হয়ে যায়, রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ঝড় বয়ে যায় যে কেন 50 টাকা বাড়ানো হলো। সদ্য গত বছর হয়েছিল ডার্বিতে একটা ম্যাচের টিকিটের দাম 500 উঠে গেছিল। সেখানে বহু মানুষের প্রশ্নচিহ্ন ছিল, 500 টাকা দিয়ে কেউ ফুটবল দেখতে যেতে পারে? এ কি সম্ভব? কারণ আমাদের এখানে ফুটবল মানে হচ্ছে একটা ফ্রি গেম। যাও মাঠে, লোকজন হচ্ছে না, ফ্রিতে খেলাটা দেখা যাবে, খুব বেশি হলে 50, 100। আমি তো বলতে পারি যে আমি আমার ছোটোবেলায় প্রথম যেদিনকে স্টেডিয়ামে ঢুকেছিলাম, সেই দিনকে স্টেডিয়ামে ঢোকার আমার প্রথম দিনের টিকিটের দাম ছিল 30 টাকা, এবং সেটা অন্য কোথাও না, খোদ যুব ভারতীতে। এবং আজকের দিনে দাঁড়িয়ে সেটা বিরাট কিছু চেঞ্জ হয়নি, অথচ আমাদের পকেটে কিন্তু পয়সা এসেছে। সেই একই মানুষ, সেই একই সমর্থক যখন আমার শহরে কলকাতাতে আইপিএল হচ্ছে বা অন্য রাজ্যেও যখন অন্য শহরে আইপিএল হচ্ছে, সেখানে কিন্তু 1.5, 2, 3, 4, 8, 10, 20, 50 অবধি তারা কিন্তু টাকা খরচা করে ফেলছেন। সেখানে শোনা যায় যে একজন মানুষ চেন্নাইতে বসে তিনি 70,000 টাকার টিকিট কেটে ফেলেছেন শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনিকে দেখবেন বলে, এবং সেখানে তার পরবর্তী মাসে যে তার মেয়ের স্কুলের ফিজ রয়েছে সেটা তিনি জমা দিতে পারছেন না। সেই একই মানুষ, সে যখন চেন্নাই এফসির খেলা হচ্ছে বা চেন্নাইয়ের অন্য কোনো ফুটবল টিমের খেলা হচ্ছে, সেখানে যদি 500 বা 700 টাকা টিকিটের দাম হয়ে যায়, সেই লোকটাই কিন্তু প্রতিবাদ করছে। এই যে কোথাও ফারাকটা, যে আমার যখন ফুটবলটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন কি থাকছে। আমি একটা ক্লাবকে ভালোবাসি, আমি একটা ক্লাবকে পছন্দ করি, সেই ক্লাবটা চাই যে বড় হোক, সেখানে তো আমারও একটা কন্ট্রিবিউশন থাকা দরকার। সেই কন্ট্রিবিউশন কিন্তু আমাদের থাকে না। এবং এর সাথে আরও একটা ব্যাপার আমরা বিদেশি ফুটবলে দেখি, যে একটা মার্চেন্ডাইজ সেল থেকে এক একটা ক্লাব, ইভেন একটা ন্যাশনাল টিমও কিন্তু হিউজ আর্নিং করে। সেখানে অফিসিয়াল জার্সি কেনার জন্য লাইন পড়ে যায়। যেই দিনকে মেসির সিগনেচার হলো পিএসজিতে, যেই দিনকে রোনাল্ডো রিটার্ন হলো ম্যানচেস্টার ইউনাইটেডে, যেই দিনকে নেইমার আল হিলালের হয়ে সই করলো, সেই দিনকে আমরা দেখেছি মানুষ রাত জেগেছে, দিনের পর দিন লাইনে দাঁড়িয়েছে শুধুমাত্র একটা জার্সি কিনবে বলে। আমাদের দেশে কোনো দিনও এরকম ইনসিডেন্ট দেখতে পাওয়া যায়? সেখানে জার্সির দাম যখনই 1300 টাকা হয়ে যায়, সেই লোকটা গিয়ে চলে যায় ধর্মতলাতে এবং সেখানে খোঁজে 150-200 জার্সি আছে কিনা। যার একটু ভালো কোয়ালিটি পছন্দ, সে 600-650 খোঁজে, কিন্তু সেই ক্লাব থেকে 1300 টাকার জার্সিটা কেনে না। কিন্তু এটাও আমাদের মাথায় দরকার যে আমরা যদি ক্লাব থেকে ওই 1300 টাকার জার্সি বা 1000 টাকার জার্সি না কিনি, তাহলে কিন্তু ক্লাবের কাছেও প্রফিটটা আসছে না। আমরা বিদেশে দেখি যে সেখানে একটা চাবির রিং থেকে শুরু করে, কফি মাগ থেকে শুরু করে, ব্রেসলেট থেকে শুরু করে সবটা কিন্তু বিক্রি হয়। আমাদের এখানে বহু সমর্থক অপেক্ষা করে বসে থাকে যে আমার কোন দাদা, দিদি, কাকা, জ্যাঠা রয়েছে, সে আমাকে এসে ক্লাবের একটা মার্চেন্ডাইজ গিফট করবে। এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, তারপরও আমাদের দেশে বহু ফুটবল ক্লাবের ফ্যান বেস বিভিন্নভাবে বড় হয়েছে, তারা চেষ্টা করেছে অনেক সময় ক্লাবের হয়ে বিভিন্ন রকম মার্চেন্ডাইজ সেল করার, কিন্তু তার যে সংখ্যাটা সেটা ভীষণভাবে লিমিটেড। যখন আমরা কথা বলি যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের কোটি কোটি সমর্থক, কিন্তু সেই কোটি কোটি সমর্থকের ইনভেস্টমেন্ট এখানে কত রয়েছে, তাদের ইনভলভমেন্ট কতটুকু রয়েছে মানিটারি দিক থেকে, যদি তার সংখ্যা দেখতে যাওয়া যায়, সেটা কিন্তু ভীষণভাবে কম। আর যখন আমরা ক্রিকেটের দিকে দেখি, তখন কিন্তু একটা জার্সি কেনার জন্য 2,500, 3,000, 4,000 টাকা অবধি লোকে খরচা করে ফেলে। একটা মার্চেন্ডাইজ কেনার জন্য একটা কফি মাগের নর্মাল হাতিবাগানের মার্কেটের দাম হয়তো 150 টাকা, কিন্তু সেখানে যখনই কেকেআরের লোগোটা লাগানো হয়ে যায়, তার দাম হয়ে যায় 1,500 টাকা। লোকে সেটা কেনার জন্য লাইন দিয়ে দেয়। এখানে কোথাও ফারাকটা রয়েছে যে শুধুমাত্র যারা বড় বড় ইনভেস্টর রয়েছে, যাদের কাছে কোটি কোটি টাকা রয়েছে, তাদেরকে দোষ দিয়ে লাভ নেই। আমার পকেটে যে 500, 700, 1000 টাকা রয়েছে, আমি কিন্তু সেটাও আমার পছন্দের ক্লাবের জন্য খরচা করি না। কিন্তু সেই আমি যখন ক্রিকেটের প্রশ্ন ওঠে, আইপিএলের প্রশ্ন ওঠে, আমি কিন্তু নির্দ্বিধায় খরচা করে ফেলি। অ্যান্ড দ্য লাস্ট থিং, যেটা আমার মনে হয় যে বর্তমান সময়ে দাঁড়িয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যারা দায়িত্বে রয়েছেন, যারা অথরিটিস রয়েছেন, তাদের এখানে ভূমিকাটা একটা বড় ফ্যাক্টর রয়েছে। ক্রিকেটে বিভিন্ন সময়ে দুর্নীতি সামনে এসেছে, ক্রিকেটে বিভিন্ন সময়ে লবিবাজি সামনে এসেছে, কিন্তু তারপরেও ক্রিকেট কোথাও ঘুরে দাঁড়িয়েছে, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন যারা অথরিটিস রয়েছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটরস রয়েছেন, তারা কেউ না কেউ কোনো না কোনো সময়ে কড়া হাতে তার হালটা ধরতে পেরেছেন।
অনেক সময় খারাপ পরিস্থিতি থেকে তারা ভালো পরিস্থিতি থেকে ঘুরিয়ে নিয়ে এসেছেন। কিন্তু আমাদের ফুটবলের ক্ষেত্রে দেখা যায়, আমরা যদি ডিস্ট্রিক্টের কথা বলি, স্টেটের কথা বলি, সেন্ট্রালের কথা বলি, কোনো একটা সিঙ্গেল জায়গাতে কিন্তু এখনও অবধি এমন কোনো মানুষকে দেখলাম না যে তিনি খারাপ পরিস্থিতি থেকে নিজের উদ্যোগে তিনি পুরো সিস্টেমটাকে ঘোরাতে চাইছেন। তার একটা সাধু উদ্যোগ দেখা যাচ্ছে। এটা যদি একদম সেই টপ লেভেলে গলদটা থেকে যায়, তাহলে কিন্তু প্রত্যেকের রন্ধ্রে ঢুকে যায় যে আমাদের দ্বারা কিছু হবে না। কারণ এটা তো ঠিক কথা যে আমাদের যে ফুটবলের স্ট্যান্ডার্ডটা রয়েছে, যে কোয়ালিটি রয়েছে, যে ভিশনটা রয়েছে, যে গেম প্লেটা আমরা দেখতে পাই, সেটা ওয়ার্ল্ড ফুটবলে যা ছবি দেখি তার থেকে পুরো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আমরা যখন ইউরো দেখতে বসছি, আমরা যখন ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা, বিভিন্ন বড় বড় লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, লা লিগা দেখতে বসছি, ঠিক একই সাথে পাশে যদি একটা ডিভাইসে আমরা আইএসএল দেখি, আই লিগ দেখি, সিএফএল দেখি, তাহলে দেখবো যে ফারাকটা এতটাই বেশি যে ওই দিকে আমার চোখটাই যাবে না, কারণ সেই অ্যাট্রাকশনটা নেই। কিন্তু সেই অ্যাট্রাকশনটা তৈরি করতে পারলো না কে? কেউ তো জন্মগতভাবে কোনো কিছু শিখে আসে না, কোনো দেশ তো রাতারাতি বড় হয়ে যায় না। যে ক্রোয়েশিয়া যুদ্ধবিধ্বস্ত অবস্থায় 92-এ স্বাধীনতা পেয়েছিল, সেই ক্রোয়েশিয়া 94 থেকে নিজেদের ফুটবল ভাগ্যকে পরিবর্তন করতে শুরু করলো। 98-এর ওয়ার্ল্ড কাপ খেলে সেই ক্রোয়েশিয়া কিন্তু টপ 4-এ পৌঁছে গেল। সেই ক্রোয়েশিয়া 2018-তে তার 20 বছরের মধ্যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেললো। আর আমরা সেই 47-এ স্বাধীনতা পাওয়ার পরে এখনও অবধি ফুটবলের ক্ষেত্রে অন্ততপক্ষে আমরা ডেভেলপিং। আমরা এখনও দোষ দিই 50-এর ওয়ার্ল্ড কাপটা কেন খেলতে গেলাম না, সেখানে ওর দোষ ছিল, তার দোষ ছিল। সেখানে আমরা দোষ দিই যে এই প্লেয়ার তো এই করেনি, এই প্লেয়ারের ছেলেকে এই প্লেয়ার বানায়নি, এই লোকটা করাপ্টেড ছিল, এই কোচটা ভালো ছিল না, আমার ক্লাবে এই সিস্টেম রয়েছে, এর ক্লাব বিক্রি হয়ে গেল, ওর ক্লাব ওখানে এটা চাটতে গেল। এই জিনিস করে আমরা মোটামুটি আমাদের সারা বছরটা, সারা সিজনটা কাটিয়ে দেওয়া। তারপর যে ক্লাব চ্যাম্পিয়ন হয়, যে ক্লাবের ঘরে ট্রফি ঢোকে, সেখানে লিমিটেড কিছু সমর্থক রয়েছে, তারা সেটা নিয়ে উচ্ছ্বাস করে, আনন্দ করে, ব্যাস। এটাই হচ্ছে আমাদের কাছে ফুটবল। আমরা সিরিয়াসলি বলছি, ওভারঅল গোটা দেশের ডেভেলপমেন্টের কথা কোনো ফুটবল সমর্থক, কোনো ফুটবল বোদ্ধা, কোনো ফুটবল অ্যাডমিনিস্ট্রেটর তারা মন থেকে ভাবে না। প্রত্যেকের কাজটা হচ্ছে নিজের আখের গোছানো। এটাই হচ্ছে আমাদের কোথাও একটা বিরাট বড় পিছিয়ে থাকার কারণ। আমি সেকেন্ড হলাম, শর্মাজির ছেলে ফার্স্ট হলো, শর্মাজির ছেলে ফার্স্ট হয়েছে বলে আমি সেকেন্ড হলাম, এই উদাহরণটা দিয়ে দেওয়াটা বা এই এক্সকিউজ দিয়ে দেওয়াটা এটা ভীষণভাবে সহজ। কিন্তু আমি কেন সেকেন্ড হলাম, কেন আমি নাম্বার কম পেলাম, এটা রিসার্চ করাটা আর সেখান থেকে ফাইট ব্যাক করে ঘুরে দাঁড়ানোটা ভীষণভাবে কঠিন, যেটা আমরা করতে পারি না। আর যতদিন করতে পারবো না, ততদিন আমাদের র্যাঙ্কিংটা ওই নেমে যাচ্ছে কেন অবস্থা থেকে কিন্তু আরও নিচের দিকে নামতে থাকবে। এখান থেকে দাঁড়িয়ে অন্যকে গালিগালাজ করার আগে ক্রিকেট খারাপ করে দিচ্ছে, ক্রিকেট ক্ষতি করে দিচ্ছে, যারা টাকা ঢালছে তারা ওখানেই টাকা ঢালছে, ওখানেই মধু রয়েছে। এই জিনিস থেকে বেরিয়ে আসতে হবে। আমরা কোথায় ভালো করতে পারি, আমরা কোথায় নিজেদের ডেভেলপমেন্ট করতে পারি, কিসে আমাদের ভালো হবে, সেটা ভাবার সময় ভীষণভাবে কিন্তু এসে গেছে। ব্যাস, এর বেশি আর কিছু বলার নেই। অনেকটা বেশি বলা হয়ে গেল, কেউ বলবে যে অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল, অনেক ভাট বকা হয়ে গেল, বাট সরি টু সে, এটা আজকে বলতেই হতো। কারণ গত দুদিনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে বহু কিছু ব্যাপার উঠে এসেছে, তো সেখানে মনে হলো যে এই বক্তব্যটা আমার রাখা দরকার। যারা দেখার তারা দেখবে। আর আপনি দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানিয়ে যান। এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা কিছু রয়েছে অবশ্যই আশা করা যায় যে আপনি করবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।